আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের প্রথম দুইটা ক্লাসে আমরা হরাইজন্টাল অ্যানালাইসিস শিখছি। এরপরের ক্লাসটাতে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস শিখছি। আজকে আমরা শিখবো হলো রেশিও অ্যানালাইসিস। সো আজকে আমাদের 3 নাম্বার ক্লাসে শিখবো আমরা রেশিও অ্যানালাইসিস। আগের দুইটা ক্লাস আমাদের জন্য সম্পূর্ণ নতুন ছিল বিবিএতে, কারণ আমরা ওইগুলো এসএসসি কিংবা এইচএসসিতে করিনি, তো সেই জন্য সো ওই দুইটা ক্লাস যারা করেননি ওই দুইটা ক্লাস করে নেবেন। একটা হলো হরাইজন্টাল অ্যানালাইসিস আর একটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। ওইগুলো যদি কেউ না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর আজকে আমরা শিখবো হলো রেশিও অ্যানালাইসিস। এখন আসি রেশিও অ্যানালাইসিস আমাদের কীভাবে করা লাগবে। এরকম আমাদের কোশ্চেন দেওয়া থাকবে: ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বিল্ডিং, অ্যাকাউন্টস পেয়েবল, কমন স্টক, রিটেন্ড আর্নিংস, এগুলো আমাদের দেওয়া থাকবে। আমাদের কোশ্চেনে এই ম্যাথগুলো করতে হলে আমাদের অ্যাট ফার্স্ট সূত্র জানা লাগবে। এগুলো আমাদের সূত্র পারলে এই ম্যাথগুলো একদম ইজি, অর্থাৎ আমাদের সূত্রগুলো পারা লাগবে। এখন আসি সূত্র এগুলো কই পাবেন। আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সূত্রগুলো পিক তুলে পাঠাবো, কারণ সূত্রগুলো লিখে আবার এত করতে অনেক ঝামেলা। তো সেই জন্য আমি জাস্ট এখানে কোশ্চেনগুলো অ্যান্সার করাবো, আর কমেন্ট বক্সের মধ্যে আপনাদেরকে সেই সূত্রগুলোর সবগুলো পিক দিয়ে দেবো। অর্থাৎ মেবি সেখানে 17টা সূত্র আছে টোটাল। ওই 17টা সূত্র শিখলে আপনি এই ম্যাথগুলো একদম পানি করে শিখতে পারবেন, সব ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই সূত্রগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিন। সো আসি তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আর আগেও আমি ফ্রিজের মধ্যে এগুলো নিয়ে ভিডিও দিয়েছিলাম ইয়ের মধ্যে, তারপরে এখন আবার নতুন করে দিচ্ছি, সো আপনারা দেখবেন। হ্যাঁ, এখন আসি, এখানে আমাদের এগুলো দেওয়া আছে। তো এখানে ইনকাম স্টেটমেন্ট ইনক্লুডস নেট সেলস দেওয়া আছে হলো 1 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 60,000 টাকা, অ্যান্ড নেট ইনকাম দেওয়া আছে 15,000 টাকা। কম্পিউট দ্য ফলোয়িং রেশিও অফ 2018। আমাদের 2018 সালের করতে বলছে। কত সালের? এখানে 2018 সালের করতে বলছে। এখানে দুইটা ইয়ারের দেওয়া আছে, আমাদের কোশ্চেনে বলছে 2018 সালের তৈরি করতে, তো 2018 সালের করবো আমরা। এখন আসে আমাদের অ্যাট ফার্স্ট কী বলছে, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সূত্রকে সূত্রগুলোতে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে দেখবেন অবশ্যই। আর তার আমি বলতেছি কারেন্ট রেশিও হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট এখানে কী আছে, অর্থাৎ চলতি সম্পদ কী আছে। আমরা যদি দেখি ক্যাশ আছে 4,300 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল আছে 21,200 টাকা, ইনভেন্টরি আছে 10,000 টাকা। এই ইনভেন্টরিটাকে আমাদের ধরতে হবে সমাপনী মজুত পণ্য বা ক্লোজিং ইনভেন্টরি, এটা ধরতে হবে। তাহলে এটা আমাদের সমাপনী মজুত পণ্য হলো আমাদের কাছে চলতি সম্পদ, তার মানে এটা আমাদের চলতি সম্পদ। ল্যান্ড হলো স্থায়ী সম্পদ, এটা আসবে না। বিল্ডিং হলো স্থায়ী সম্পদ, এটাও আসবে না। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো আমাদের বিল্ডিং থেকে বাদ যায়, তো এটাও আসবে না। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট কত আসতেছে? 4,300, 21,200, 10,000। এরপরে কারেন্ট লায়াবিলিটিস যদি আমরা দেখি, অ্যাকাউন্টস পেয়েবল আছে 12,370, আর কিন্তু কারেন্ট লায়াবিলিটিস নেই। কমন স্টক এটা হলো আমাদের, আচ্ছা এটা নিয়ে আমি আলাদাভাবে বুঝাবো। হ্যাঁ, কমন স্টক আর রিটেন আর্নিংস নিয়ে সুন্দরভাবে বুঝাবো, আপনারা পাশে থাকবেন। ফুল ক্লাসটা করলে এটা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এটা বুঝাবো। তাহলে এই কমন স্টক হলো আমাদের, এটা সাধারণত ইকুইটির অংশ, এটা আমাদের ইকুইটি, আমরা বলতে পারি এটা ইকুইটি বা মালিকানা সত্ত্বের মধ্যে। সো এটা আমাদের রিটেন আর্নিংস হলো মালিকানা সত্ত্বের একটা অংশ। সো এটা এই দুইটা আসবে না, এটা হলো আমাদের মালিকানা সত্ত্বের উপাদান। আর অ্যাকাউন্টস পেয়েবল হলো আমাদের দায়, অর্থাৎ চলতি দায়, 12,370 টাকা হলো চলতি দায়। তাহলে আমরা চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় দিলে আমরা কারেন্ট রেশিও পেয়ে যাব। এখন আসে আমরা দেখি, আমাদের এই ম্যাথটার মধ্যে অনেকগুলো উপাদান বের করতে বলছে, এই যে ফাইনালি ইনভেন্টরি টার্নওভার রেশিও পর্যন্ত। এখন আসি কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। 35,500 টাকা হয়, আমরা ওইগুলো যোগ করলে তিনটা উপাদান, তো 12,370। তাহলে আমাদের অ্যান্সার আসে হলো 2.87:1। কারেন্ট অ্যাসেট কোনগুলো? আমরা যেগুলো কোশ্চেনে পাইছি, ক্যাশ প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস ইনভেন্টরি, এই তিনটা উপাদান পাইছি, তিনটা যোগ করলে আমাদের 35,500 টাকা হয়। আর কারেন্ট লায়াবিলিটিস হলো অ্যাকাউন্টস পেয়েবল, একটাই পাইছি 12,370। তো এটা দিয়ে এটা বাদ দিলে আমাদের এটা আসে অ্যান্সার। তো এটা আমাদের মেন সূত্র আছে, সূত্রগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিন। সূত্র পারলে এই ম্যাথ পুরো পানি। তাহলে কারেন্ট রেশিও আমাদের 1 নাম্বার শেষ। এখন আসে আমাদের এসিড টেস্ট রেশিও বলছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি আমরা যদি কোশ্চেনে একবার বের করে ফেলি, তাহলে পরবর্তী ম্যাথগুলোতে যদি আমাদের কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটিস লাগে, তখন আমরা বারবার এই ব্যাখ্যাগুলো দিব না।
হ্যাঁ, একবার দিলে হবে। আর এই একটা ব্যাখ্যার 35,500 টাকা আমরা সব কাজে লাগাতে পারবো, যেখানেই লাগবে। পরবর্তীতে ম্যাথগুলোটা লাগলে আমরা 35,500 ইউজ করতে পারবো, 12,370 ইউজ করতে পারবো। অর্থাৎ আমাদেরকে বারবার করা লাগবে না, অর্থাৎ ব্যাখ্যাগুলো এক্সপ্লেনগুলো দেওয়া লাগবে না যে কীভাবে আসছে। কিন্তু আমাদের একবার হলে দেওয়া লাগবে, না দিলে নাম্বার দেবে না যে এটা কীভাবে আসছে। সো আমরা প্রথমে একবার দিয়ে দিব, দিয়ে বাকিগুলোতে আর দিব না, একটা দিয়ে করব। হ্যাঁ, এখন আসি আমরা 2 নম্বরে। 2 নম্বরে আমরা যদি দেখি, আমাদের বলছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিওর সূত্র কি? অ্যাসিড টেস্ট রেশিওর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, এরপরে হলো মাইনাস প্রিপেইড এক্সপেন্স। এই ম্যাথের মধ্যে আমাদের কোনো প্রিপেইড এক্সপেন্স নাই, তার মানে আমাদের এখানে প্রিপেইড এক্সপেন্স মাইনাস করা লাগবে না। কিন্তু কি আছে? ইনভেন্টরি আছে, সমাপনী মজুত পণ্য, এটা আছে। তার মানে কারেন্ট অ্যাসেট থেকে আমরা ইনভেন্টরি বাদ দিব, ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে সূত্র কি আমাদের? কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমরা এখন কারেন্ট অ্যাসেটটা মাইনাস ইনভেন্টরি দেবো, ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। ইনভেন্টরি কত আছে? 10,000 মাইনাস করে দেবো 80। দেখুন এই যে অ্যাসিড টেস্ট রেশিও সূত্র, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, যেহেতু প্রিপেড এক্সপেন্স নেই তার মানে এটা আমরা লিখিনি, সেই জন্য ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তো 35,500 থেকে আমাদের কারেন্ট অ্যাসেট আমরা এখানে বের করছি 35,500 টাকা বের করছি। তো এটা থেকে আমরা এখন কি করব? 10,000 টাকা ইনভেন্টরি বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে কারেন্ট লাইবিলিটিস দিয়ে আমরা ভাগ দেবো 12,370। দেওয়ার পরে 25,500 উপরে, নিচে হচ্ছে 12,370 দিলে হয় 2.06 অনুপাত 1। এই অনুপাত 1 আমাদের এটা দেওয়া লাগবে, কারণ এটা আমাদের স্ট্যান্ডার্ড মানের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, সো এটা দেওয়া লাগবে। আমি যখন কমেন্ট বক্সে এগুলো দেবো সেখানে দেওয়া আছে কোনটার স্ট্যান্ডার্ড মান কত, সেই অনুযায়ী আমরা করবো আর কি। এখন আসি 3 নম্বরে আমাদের কি বলছে? 3 নম্বরে বলছে হলো অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও, অর্থাৎ আর মানে কি? অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও। এটা সূত্র কি? অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে আমাদের সম্পর্ক কিসের? সেলসের, অর্থাৎ বিক্রয়ের। আমরা যদি বাকিতে বিক্রয় করি তাহলে দেনাদার বৃদ্ধি পায়। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে আমাদের দেনাদারের অর্থাৎ বিক্রয়ের সম্পর্ক, বাকিতে বিক্রয় করি, সেজন্য আমাদের এখানে নিট ক্রেডিট সেলস লিখছি, নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। অর্থাৎ এটা সূত্র কি আমাদের? অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিওর সূত্র নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে নিট ক্রেডিট সেলস, সাপোজ আমাদের ক্রেডিট সেলস থাকলো না, আমাদের সরাসরি আছে সেলস, কিন্তু কোনো নিট ক্রেডিট সেলস বা ক্রেডিট সেলস এরকম কিছুই নেই, তখন আমরা এই সেলসকে সরাসরি ধরে নিব নিট ক্রেডিট সেলস। অর্থাৎ যে সেলস থাকবে ওইটাকে আমরা ক্রেডিট সেলস ধরে নিব, বাকিতে বিক্রয়। আর নিচে আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এখন আসি অ্যাভারেজ রিসিভেবল কীভাবে? আমাদের যদি 2টা বছর থাকে, সাপোজ এই যে এখানে 2টা বছর আছে, একটা হলো কারেন্ট ইয়ার আর একটা হলো তাহলে আমাদের যদি দেখি এখানে ওপেনিং ইয়ার কি? 2017 সালে ওপেনিং ইয়ার, আর 2018 সালে হলো ক্লোজিং ইয়ার। 2018 সালে ম্যাচ শেষ, এরকম আর কি। সো এটাকে 2টা ইয়ার থাকলে এটাকে ধরতে হবে ওপেনিং ইয়ার, এটাকে ধরতে হবে ক্লোজিং ইয়ার। এখন আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের ক্ষেত্রে আমরা কি করব? এই 2টা ইয়ারকে যোগ করব, কারণ ওপেনিং ইয়ার যোগ ক্লোজিং ইয়ার। আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাভারেজ ইয়ারের সূত্র কি? ওপেনিং ইয়ার প্লাস ক্লোজিং ইয়ার ডিভাইডেড বাই 2। মনে রাখতে হবে অ্যাভারেজ কোনো কিছু আমাদের বের করতে বলো, ওপেনিং প্লাস ক্লোজিং 2টা দিয়ে ভাগ দেবো 2 দিয়ে, তারপরে যেটা আসবে সেটাই হলো আমাদের অ্যাভারেজ ইয়ার বা অ্যাভারেজ অন্য যেটাই বলুক সেটা আসবে। এখন কোশ্চেনে যদি আমাদের সাপোজ এখানে 2টা ইয়ার না দেওয়া থাকে, শুধুমাত্র 2018 সাল দেওয়া আছে সাপোজ, তাহলে এখানে আমাদের বলছে যে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। তখন আমাদের যেহেতু 2টা ইয়ার নাই, কম্পেয়ার করার কোনো ওয়ে নাই ভাগ দেওয়ার 2 দিয়ে, তখন আমাদের যে একটা ইয়ারের যে টাকাটা থাকবে সেটাকেই আমরা অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল ধরে নেব। অর্থাৎ যেহেতু আমাদের এখানে ওপেনিং ইয়ার আর ক্লোজিং ইয়ার আছে, 2টা বছর আছে, সেক্ষেত্রে আমরা করতে পারছি, সমস্যা নেই। যদি এখানে 2টা ইয়ার না থাকে, অনলি একটা ইয়ার থাকতো, তখন ওই একটা ইয়ারের যে অ্যাকাউন্টস রিসিভেবল থাকবে সেটাকেই আমরা অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল ধরে নেব। ওকে, সো সেটাকে আমরা অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল ধরে নেব, এভাবে আর কি। নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। সো নিট ক্রেডিট সেলস আমাদের এখানে সরাসরি দেওয়া আছে, এই যে নিট সেলস। ক্রেডিট সেলস না থাকলে যেহেতু একটা সেলস আছে ওইটাই আমাদের নিট ক্রেডিট সেলস। সো সেলস কত? 1 লাখ টাকা।
সো 1 লাখ টাকা আমরা লিখলাম, ডিভাইডেড বাই আমরা এখানে ক্যালকুলেশন করছি ওপেনিং প্লাস ক্লোজিং 22,300 টাকা আসে। সো মনে রাখতে হবে যদি টার্ন ওভার বলে তখন আমাদের টাইমস হিসাব হবে, অর্থাৎ কত সময়ের মধ্যে টাকাটা দিছে বা টাকাটা পাইছে এরকমভাবে হিসাব হবে আর কি, সময় নির্দেশ করে যার কারণে আমরা এখানে টাইমস লিখছি, অর্থাৎ 4.48 এরকম টাইমস আর কি। তাহলে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও সূত্রকে নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এভাবে। আমরা এটা আরেকবার একটু ক্লিয়ার করি। আমরা যদি দেখি অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও নিট ক্রেডিট সেলস, এর জায়গায় যদি আমাদের শুধু সেলস থাকে কোশ্চেনে অথবা নিট সেলস থাকে, যেটাই থাকুক সেটা আমরা এখানে বসাবো, অর্থাৎ ওইটাই আমাদের নিট ক্রেডিট সেলস। আর যদি আমাদের সরাসরি নিট ক্রেডিট সেলস থাকে তাহলে ঠিক আছে, ওইটাই আমরা বসিয়ে দেবো, না থাকলে যে সেলস থাকবে ওইটাই হলো আমাদের নিট ক্রেডিট সেলস। ওকে, এরপরে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এখন আসি যে 2টা বছর থাকে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলে, সাপোজ একটা হলো 2017, একটা হলো 2018। যেমন এখানে আমাদের 2017 একটা আছে, 2018 একটা আছে। 2017 সাল হলো আমাদের ওপেনিং, আর 2018 হলো আমাদের ক্লোজিং, অর্থাৎ 2017 আর হলো 2018, অর্থাৎ ওপেনিং এয়ার আর হলো ক্লোজিং এয়ার অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই 2। এটা দ্বারা আমরা করার পরে আমরা অ্যাভারেজ এয়ার পাবো, 22,300 টাকা পাইছি এখানে। হ্যাঁ, এখন সাপোজ আমাদের এখানে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল 2টা ইয়ার নাই, একটা ইয়ার আছে, এখানে 2টা ইয়ার নাই, একটা ইয়ার আছে, তখন যে একটা ইয়ারের অ্যাকাউন্টস রিসিভেবল আছে সেটাই আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলে চলে যাবে, এটাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলে চলে আসবে, তখন আর 2টা ইয়ার করা লাগবে না। সো এটাই হলো আমাদের। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে 1 লাখ ডিভাইডেড বাই 22,300 টাকা করলে আমাদের 4.48%। পার্সেন্ট এটা টাইম হিসাব হবে, কারণ এটা যেহেতু টার্ন ওভার বললে আমরা টাইমসে হিসাব করবো, অর্থাৎ কত সময়ের মধ্যে টাকাটা আসছে বা দিছে এরকম হিসাবে 4.48 টাইমস এরকম আর কি। সো তাহলে আমাদের 3 নাম্বারটাও গেল। এখন আসি আমরা 4 নাম্বারে কী বলছে, প্রফিট মার্জিন রেশিও। প্রফিট মার্জিন রেশিওর সূত্র কি আমরা দেখি, যদি প্রফিট মার্জিনের রেশিও সূত্র হলো নিট প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস। এখানে আমাদের যদি প্রফিট মার্জিন বা নিট প্রফিট এরকম বলা থাকে তখন আমাদের সূত্র হবে নিট প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস। মনে রাখতে হবে প্রফিট বললে কিছু যদি প্রফিট বলে সেখানে আমরা সেটা সেলসের ভিত্তিতে করব, কিসের ভিত্তিতে, সেলসের, নিট সেলসের ভিত্তিতে। সো প্রফিট বললে আমরা যেহেতু প্রফিট মার্জিন রেশিও বলছি, সো নিট প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস দিয়ে ভাগ দিলে ইন্টু 100 দিলে আমাদের পার্সেন্টেজ বের হয়ে যাবে। সো নিট প্রফিট আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে, আমরা যদি দেখি নিট প্রফিট আমাদের এখানে আচ্ছা, এখানে নিট প্রফিট আমাদেরকে বের করা লাগবে। এই যে আমাদের এখানে নেট ইনকাম দেওয়া আছে 15,000 টাকা, নিট প্রফিট আর নেট ইনকাম একই কথা। সো নিট ইনকাম আমাদের সরাসরি দেওয়া আছে 15,000 টাকা বসালাম, নিট সেলস দেওয়া আছে 1 লাখ টাকার কোশ্চেনে। সো 15,000-এ 1 লাখ দিয়ে ভাগ দেবো, তাহলে ইন্টু 100 দিলে আমাদের 15% আসে। সো এটাই হলো আমাদের অ্যান্সার, হলো প্রফিট মার্জিন রেশিওর সূত্র। এই সূত্রগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিন। এরপরে আসি অ্যাসেট টার্নওভার রেশিও। আমাদের 5 নম্বরে কী বের করতে বলছে, অ্যাসেট টার্নওভার রেশিও। এই যে অ্যাসেট টার্নওভার রেশিও বের করতে বলছে। তাহলে অ্যাসেট টার্নওভার রেশিও সূত্র কি আমাদের আর কি নিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। তাহলে অ্যাসেট টার্নওভার সূত্র কি, অর্থাৎ সম্পদ আবর্তন অনুপাতের সূত্র হলো নিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। নিট সেলস আমাদের সরাসরি দেওয়া আছে 1 লাখ টাকা, এটা বসালাম, আর অ্যাভারেজ টোটাল অ্যাসেট আমরা বের করতে হয়েছে এখানে, কারণ আমাদের যেহেতু 2টা বছর আছে, 2টা বছর একটা হলো ওপেনিং আর একটা হলো ক্লোজিং। সো 2টা বছরে আমরা সম্পদগুলোকে যোগ করব, যোগ করার পরে ভাগ দেবো 2 দিয়ে, দেওয়ার পরে আমাদের যেটা আসবে সেটাই হলো অ্যাভারেজ টোটাল অ্যাসেট 1,15,300। তো আমরা করলে 0.86 টাইমস আসে। আচ্ছা, এখানে একটা একটু দেখে আমরা যে অ্যাভারেজ টোটাল অ্যাসেটটা দেখে আসি কোশ্চেনে। আমরা যদি দেখি এখানে 1,20,100 আর হলো 1,10,500। আমরা এখান থেকে এটা কীভাবে বের করছি আগে এটা দেখি। হ্যাঁ, আমাদের কি বলছে, অ্যাভারেজ টোটাল অ্যাসেট
টোটাল অ্যাসেট বলছে, তার মানে আমাদের কারেন্ট অ্যাসেটটা আসবে, এরপরে হলো স্থায়ী সম্পদ, সবগুলো আসবে। আসার পরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000 টাকা বাদ যাবে। ওকে, অর্থাৎ টোটাল অ্যাসেট ইয়ে করবো, বিল্ডিং থেকে আমাদের আবার 15,000 টাকা বাদ দেবে। দেওয়ার পরে আমাদের আসে হলো 1,20,500 নেবে, এই যে 1,20,100 আসে। আর ক্লোজিংয়ের ক্ষেত্রে আমাদের কী আসে, ক্লোজিংয়ের ক্ষেত্রে আমরা সবগুলো সম্পদ যোগ করব, যোগ করার পর আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেবো 10,000, দেওয়ার পরে এই যে 1,20,100 টাকা আসে। ও, এখানে তো আমাদের সরাসরি দিয়ে দিয়েছে অ্যান্সার, এখান থেকে আমরা লিখতে পারবো। তো এখান থেকে আবার এটা হলো ওপেনিং, এটা হলো ক্লোজিং, দিয়ে দুইটাকে ভাগ দেবো, দিলে আমাদের অ্যাভারেজ টোটাল অ্যাসেট চলে আসবে। তো তারপর আমাদের অ্যান্সার হলো এটা। তাহলে আজকের মতো আমরা এখানে ক্লোজ করি, আর পরবর্তী ক্লাসে আমাদের আরও কয়েকটা ম্যাথ আছে, সেগুলো দেখি, সেগুলো করব। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা যেগুলো করব সেটা হলো রিটার্ন অফ অ্যাসেট রেশিও, এরপরে হলো রিটার্ন অন কমন স্টক হোল্ডার সিকিউরিটি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিটার্ন অন কমন স্টক হোল্ডার সিকিউরিটি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কীভাবে করা লাগে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর এরপর হলো ডেপ্ট টু টোটাল অ্যাসেট রেশিও, এরপর হলো ইনভেন্টরি টার্ন ওভার রেশিও। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা কি না 1টা 2টা 3টা 4টা আছে, এই 4টা আমরা নেক্সট ক্লাসে করি। হ্যাঁ, আজকে এখানে 5টা করছি, পরের ক্লাসে বাকি 4টা করব। তো আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন, এই কয়টা ম্যাথ। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর আমি এগুলা সূত্রগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, ধন্যবাদ।